জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা জানান, গণতন্ত্রের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়কে সেই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ভাষণও ইতিবাচক ভূমিকা রাখবে। দর্শক, আরও জানাচ্ছেন নূর নবী সরকার। বাজারভিত্তিক মুদ্রা বিনিময় দ্বিতীয়বারের মতো জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক সংস্থাটির ৮০তম অধিবেশনে বাংলাদেশ সময় ৯টার পর শুরু করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া তার ভাষণ। নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্যের শুরুতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিজের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। তুলে ধরেন সংস্কার কার্যক্রম ও অগ্রগতির কথাও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা ধরনের মিথ্যা অপতথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এই সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপফেক এর প্রসার, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয়। এ সময় আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় রোহিঙ্গা সংকট নিরসনের আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের শতভাগ সমর্থন আছে উল্লেখ করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দেন তিনি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। সারা বিশ্বে ইসলাম বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদের বিস্তার নিয়ে উদ্বেগ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা শরণার্থীদের অংশগ্রহণের জন্য দাবি জানিয়েছে রোহিঙ্গা কমিউনিটি লিডাররা। শনিবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী শরণার্থী ক্যাম্পে আয়োজিত রোহিঙ্গাদের একটি সমাবেশে এই দাবি জানিয়েছে রোহিঙ্গা নেতারা। সমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতা সৈয়দুল্লাহ বলেন, জাতিসংঘে বাংলাদেশ সরকারের উদ্যোগে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, অথচ এই সম্মেলনে রোহিঙ্গা শরণার্থীদের কোনো প্রতিনিধি নেই, যা খুবই দুর্ভাগ্যজনক। এই সম্মেলনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি থাকলে আরও ভালো হতো। রোহিঙ্গা শরণার্থী শিবিরের প্রতিনিধি ছাড়া এই সম্মেলন ফলপ্রসূ হবে না। সমাবেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের কমিউনিটি লিডাররা বক্তব্য রাখেন। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু উনি বলতে বলেন নাই, রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলা, এটা কি করলা, এটা এইভাবে করেন, এইভাবে করেন, কিন্তু বলেন নাই। He has full confidence in the election commission. He has full confidence in the election commission. যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে।
আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকুন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে। আমি অত বিস্তারিত আর যাব না, সময় খুব অনেক হয়ে গেছে। দেখেন, আমরা শপথ নিয়েছি 5 জন শপথ নিয়েছি। কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলবো, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2 মার্চ 1 রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম। আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। এবং আমরা মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন, এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবাই সেজন্য কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই যে 2 মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো? আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে। আপনারা 2 হাত ধরে এই ওয়াদা আমার সঙ্গে আবার পুনর্ব্যক্ত করলেন। আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা যুক্ত ছিলাম সেখানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 23 সেপ্টেম্বর লোটে নিউ ইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এক সাক্ষাতে এই আমন্ত্রণ জানান তিনি। সম্প্রতি এই নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবিতে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসকে দেখা গেছে। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে যাওয়া বিশ্ব নেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি 2 দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠকে এই প্রস্তাব দেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হতে পারে, যা বাংলাদেশ ভুটানের বিনিয়োগকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করেছে। প্রধান উপদেষ্টা প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, উভয় দেশেরই বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য সব উপায় অনুসন্ধান করা উচিত। ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠকে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সংস্কার নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সকাল 10টা থেকে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি। এছাড়া বৈঠকে ছিলেন ডেপুটি হেড অফ ডেলিগেশন
মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের ডেলিগেটস বাইবা জেরিনা। এদিকে প্রতিনিধি দলের বৈঠকে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে আসতে শুরু করেছে কাউন্সিলর ও ডেলিগেটরা। এবারই প্রথম কুমিল্লা নগরের পুরো টাউন হল মাঠ সেজেছে সাদা সামিয়ানায়। লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি থাকার আয়োজনে প্রস্তুত টাউন হল মাঠ। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান। সম্মেলনে প্রায় 1,500 কাউন্সিলর ও 68,000 ডেলিগেট উপস্থিত থাকবেন। বিকেল 3টার এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরই মধ্যে সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সর্বশেষ 2009 সালের পর 2025 সালে এসে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে। 10টি উপজেলা ও 4 পৌরসভার সাংগঠনিক কাঠামো নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। আমার কাছে খুব আনন্দ লাগছে। এই আনন্দের গতিকে আমি বগুড়া থেকে এখানে উপস্থিত হয়েছি। 16-17 বছর পর আজকে কুমিল্লা জেলা সম্মেলন, এটা কুমিল্লা জেলার জনগণের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। আজকে যে সম্মেলন হবে, এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে কুমিল্লার যে 11টি আসন আছে, 11টি আসন আমরা ইনশাল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের কাছে আমরা এই নেতৃত্বের মাধ্যমে আমরা উপহার দিতে পারবো। আমরা ইনশাল্লাহ খুব সংগঠিত, জাকারিয়া তাহের সুমন ভাইয়ের নেতৃত্বে খুবই সংগঠিত, এবং আগামী দিনে কুমিল্লার এই জেলা কমিটির নেতৃত্বে কুমিল্লার যে 12টি আসন আছে, এই আসনেও আমরা প্রভাব ফেলতে পারব। কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন স্থল থেকে সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেমনটি জানাচ্ছিলাম যে দীর্ঘ 16 বছর পর দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। কাউন্সিলর ও ডেলিগেটরা কি বলছেন একটু জানাবেন। আর সম্মেলনেতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসে উপস্থিত হয়েছেন। কেমন সংখ্যক মানুষ আজ জড়ো হতে পারে? লাবণী, আসলে লক্ষাধিক মানুষ এখানে জড়ো হবে। এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে। আপনি দেখছেন ইতিমধ্যে সদর উপজেলা এবং সেই সাথে 2টি উপজেলা মাত্র এসেছে। কানায় কানায় ভর্তি হবে, লক্ষাধিক নেতাকর্মীদের সমাগম ঘটবে। এই যে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর, তারা বলছেন যে এই সম্মেলন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে নেতাকর্মীদের আগামী দিনে যে বার্তা দিবেন, সেই বার্তাতে কুমিল্লার যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনে বিএনপির বিজয় তারা সুনিশ্চিতের সেই তাগিদ, সেই বক্তব্যটি আসবে। এবং ফটক দিয়ে খণ্ড খণ্ড মিছিলগুলো আসছে সম্মেলন স্থলে। ইতিমধ্যে বিভিন্ন ডেলিগেট, প্রায় 4 থেকে 5,000 ডেলিগেট ইতিমধ্যে কিন্তু টাউন হল মাঠে কিন্তু প্রবেশ করেছে। তাদের হাতে রয়েছে ধানের শীষ প্রতীক। তারা সেই ধানের এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সম্মেলনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। আগামী 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু সম্ভব বলেও মন্তব্য করেন আমির। আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাল্লাহ। সমাজের যে কোনো বঞ্চিত অংশের আমরাও অংশীদার। অধিকার আদায়ে তাদের সাথে আমরা সমান তালে কাজ করবো ইনশাল্লাহ। তবে দেশ এবং জাতিকে বাঁচিয়ে হত্যা করে না। চুরি করে টাকা কামানো আর পরিবেশ বিপর্যয়ে যেখানে সবাই এক কাতারে, প্রশাসন, পুলিশ আর রাজনৈতিক নেতারা মিলেই লুটপাটের ভাগিদার। সিলেট সাদা পাথর স্পটের পাথর লুটের এই কাহিনী কম বেশি সবারই জানা, কিন্তু কিভাবে সবাই মিলে সিন্ডিকেট করে লুট করেছে পাথর, তার অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। দর্শক, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান ও তারেক আহমদ সনি। একটু পেছনে ফেরা যাক। 14 জুন 2025,
প্রকৃতিকন্যা জাফলং পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা। তারা ঘোষণা দেন পাথর উত্তোলনের জন্য কোনো ইজারা দেয়া হবে না, বন্ধ করা হবে অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এমন ঘোষণার পর জাফলংয়ে জেলা প্রশাসন ও পুলিশের সামনেই দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। দুই উপদেষ্টা চলে যাওয়ার পর পাথর উত্তোলনের ইজারার জন্য চলতি বছরের ৮ জুলাই সিলেটে ধর্মঘটের ডাক দেয় জেলা শ্রমিক মালিক ঐক্য পরিষদ। পুরো জেলাতে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচল। দফায় দফায় জেলা প্রশাসন আর বিভাগীয় প্রশাসনের সাথে বৈঠকে বসে শ্রমিক আর স্থানীয় রাজনৈতিক নেতারা। পাথর উত্তোলনের দাবি করেন রাজনৈতিক দলের নেতারা। একই মত দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এমনকি দুই উপদেষ্টার নির্দেশের কড়া সমালোচনাও করেন তিনি। আপনার আকাশ আছে, বাতাস আছে, পাথর আছে, বালি আছে, মানুষ নাই। ভাই আপনি কি করবেন? মানুষ নাই, আপনার সব আছে, আমার তো দেশই নাই, আমার তো কিছুই নাই। এই জন্য আমি মনে করি যে ফোকাসটা জায়গা মতো দিতে হবে। বিভাগীয় কমিশনারের এমন আশ্বাসে ধর্মঘট তুলে নেন শ্রমিকরা। সাথে বন্ধ করে দেয়া হয় অবৈধ পাথরবাহী ট্রাক ধরার চেকপোস্টও। ওই বৈঠকের পর থেকেই বিভিন্ন পর্যটন স্পট থেকে হরিলুট হতে থাকে পাথর। লুটপাট করা হয় হাজার কোটি টাকার পাথর বালি। জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, উৎমাছড়া সব স্থানেই শুরু হয় লুটপাটের মহোৎসব। অনুসন্ধান বলছে দুই উপদেষ্টার সফরের আগেই কোম্পানিগঞ্জের ধলাই নদীর রোপওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা দেয় প্রশাসন। ধলাই নদীর তীরে ১২টি অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ৩ লক্ষ সেফটি পাথর। ধলাই নদী কিংবা কোম্পানিগঞ্জের রেল বাংকার এলাকাতে ১৪ জুনের পর টানা ২৭ দিন পাথর উদ্ধারে কোনো অভিযান পরিচালনা করেনি জেলা বা উপজেলা প্রশাসন, যার কারণে লুটপাট হয়ে যায় সবকিছু। ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট থেকে ৫ কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়নে থাকেন রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। রেলের যে বাংকার থেকে লুটপাট হয়েছে কোটি টাকার পাথর বালু, সেখানে মামুলি চুরির মামলা দিয়ে দায় সারার চেষ্টা করেছেন তারা। নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাই তাদের সামনেই কিভাবে পাথর লুট হলো। জেলার হেডে কথা বলতে পারেন, আমাদের কথা বলতে আমাদের ঢাকার কমান্ডার প্রশাসন আর পুলিশের চোখ এড়িয়ে গেলেও পর্যটকরা ঠিকই বলছেন কিভাবে দিনের পর দিন লুট হয়েছে পাথর বালু। এই জায়গাটার মধ্যে যে পাথরগুলো ছিল এখন তো পাথরগুলো তো দেখতেছি না। আমার এই বেবিটাকে যখন নিয়ে আসছিলাম তখন অনেক সুন্দর ছিল, গত বছরে আসছিলাম, এখন এসে দেখি সমস্ত পাথর নাই, চলে গেছে, সৌন্দর্য সবটুকু নষ্ট হয়ে গেছে। যারা এই কাজ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই একটা শাস্তির আওতায় আনা উচিত। পুরো সিলেটে পাথর উত্তোলনে আছে সরকারি নিষেধাজ্ঞা। সেই সাথে জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরিফিন টিলাতে পাথর উত্তোলন বন্ধ করতে নির্দেশ আছে উচ্চ আদালতেরও। তবে এই আদেশ বাস্তবায়ন করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। এত বেপরোয়া লুটপাট হতে পারত না, মানে একেবারে নিশ্চিত ছিল তারা যে এইভাবে আমরা লুটপাট করে যাব, প্রশাসন কোনো বাধা দেবে না, এরকম নিশ্চয়তা পাওয়ার পরেই আসলে বেপরোয়া লুটপাট হতে পারে। বিডিআরের 2টো ক্যাম্প আছে এখানে, পুলিশের আছে, তারপরে আনসার বিডিপির আছে, সেনাবাহিনীরও আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা তো যখন প্রশাসন থেকে নির্দেশ বা প্রশাসন থেকে অনুরোধ না পাবে তখন তো সেই জায়গায় সাধারণত যাওয়ার কথা না, ওরা যদি নিজের থেকে না জানে। সেই জন্য এই ক্ষেত্রেও আমি মনে করি প্রশাসনেরই উপরেই দায় দায়িত্বটা পড়ে। গত 1 বছরে 4 নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয় কোম্পানিগঞ্জ উপজেলা থেকে। সবচেয়ে বেশি পাথর লুটপাট হয়েছে আজিজুন নাহারের সময়ে। গত আগস্টে সাদা পাথর চুরির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে সরকার। চুরি হওয়া পাথর পুনঃস্থাপনের ঘোষণা দেয় জেলা প্রশাসন।
বদলি করা হয় কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিনুন নাহার ও সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে। এক পর্যায়ে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে দুদকের একটি দল। বিভিন্ন দলের ৪২ জনের নাম উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেয় তারা। তবে রাজনৈতিক নেতাদের দাবি দুদকের তালিকায় তাদের নাম আসলেও তারা পাথর চুরি সম্পর্কে কিছুই জানেন না। ৫ই আগস্টের পরে হয়তো লুটপাট করেছে, যেটা আমরা শুনেছি। আমি তো আর ওই দিকে যাইনি এবং সেটা আমার মহানগরীর ভিতরেও না। আমি মহানগরীর পলিটিক্সে, আমি মহানগরীর এই ৪২টা ওয়ার্ডের মধ্যেই আমার বিচরণ। আমাদের রাজনৈতিক জীবনের এই বিরাট সময়ের মধ্যে কোনো দিন কেউ এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনার সাথে সংশ্লিষ্টতা ইতিপূর্বে কেউ উত্থাপিত করে নাই, কখনো আসে নাই, এর কোনো প্রমাণ নাই। পাথর চুরিতে সংশ্লিষ্টতা পাওয়ায় এখন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি শাহাবুদ্দিন ও গোয়াইনঘাটের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দুই উপদেষ্টার করা বার্তার পরও দীর্ঘ প্রায় ১ মাস কেন সাদা পাথর এলাকাতে অভিযান পরিচালনা করা হলো না, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির ৭১ টিম। জেলা প্রশাসক অফিসে না থাকায় মুঠোফোনে কথা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে। ৫ তারিখ বা ৬ তারিখ ওই রকম একটা সময় পরিবহন ধর্মঘট ডাকছিল, যার কারণে আমাদের ওই চেকপোস্টটা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে স্থগিত করা হয়েছিল। তার এই উত্তরে প্রশ্ন উঠে, শ্রমিক ধর্মঘট হওয়ার কারণে সড়ক পথে তল্লাশি উঠিয়ে দিয়ে নদীতে পাথর চুরি করার সুযোগ তৈরি করে দিয়েছিল প্রশাসন। পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। এটা ভুল, এটি একটি ভুল মেসেজ। এটা যদি কেউ এটিকে টুইস্ট করে প্রচার করে সেটি ভিন্ন জিনিস। আমাদের বক্তব্য ছিল যে অন্যান্য জায়গায় যখন প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় ইজারা হচ্ছে, আমাদের এখানে ইজারা হবে কিনা, সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে এটি স্টাডির বেসিসে, যদি কম্প্রিহেন্সিভ স্টাডির বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। এদিকে সাদা পাথর চুরির ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সিনিয়র সচিব জায়েদা পারভিনকে প্রধান করে কমিটি গঠন করে সরকার। তবে তিনি তদন্তে কি পেলেন আর পাথর লুটে দায়ী বা কারা, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দীর্ঘ প্রায় ২৭ দিন কোনো অভিযান পরিচালনা করেনি জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন, এবং এই সময়টাতে সবচেয়ে বেশি পাথর হচ্ছে। তো এখানে আসলে দায়টা কার? সার্বিকভাবে সকল বিষয়কে আমি পর্যালোচনা করব, বিশ্লেষণ করব, আমার রিপোর্টে সেগুলো আসবে। এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ১ বছরে সাদা পাথর ও জাফলং থেকে হাজার কোটি টাকার পাথর লুট হলেও প্রশাসন মাত্র ২৯০টি অভিযান পরিচালনা করেছে। পাথর চুরির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে মাত্র ৮টি। হুসাইন আহমদ সুজাত, ৭১, সিলেট। দেশের ৬৪ জেলা থেকে নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডিসেম্বরের মধ্যে 18টি নদী নিয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি। বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথের পানি ভবনে মার্ক অ্যাঞ্জেলা রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, নদী নিয়ে কাজ করতে বিশ্ব ব্যাংকের সাথে প্রকল্প চুক্তির বিষয়ে কাজ চলছে। সেন্ট মার্টিন আমাদের সবার। সেন্ট মার্টিনকে যদি বাঁচাতে পারি তাহলে পর্যটন চলবে, আর ওদের হাতে যদি তুলে দিই তাহলে ওখানে খালি একটার পর একটা হোটেল উঠবে আর হাজারে হাজারে লাখে লাখে মানুষ নিয়ে ওইটার পরিবেশ ধ্বংস করে ফেলবে। সেন্ট মার্টিন নিয়ে এত বিতর্কিত কথাবার্তার তো প্রয়োজন নাই। সেন্ট মার্টিন নাকি বন্ধ, একদম বন্ধ না। যে যেতে চান সে যাবে, আজকেও যেতে চান আজকে যাবেন। কখনোই সেন্ট মার্টিন বন্ধ করা হয়নি, পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সম্মিলিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করেন। এই সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান ইন্দো প্যাসিফিক অঞ্চলের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার উপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকারের কথাও জানান।
সফরকালে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড্রেনেজ সংস্কারের কাজের মাঝপথেই উধাও ঠিকাদার। রাস্তা খুঁড়ে বসানো হয়েছে পাইপ, স্তূপ করে রাখা মাটিও সরানো হয়নি। ফলে সড়কটিতে যাতায়াতে আর বাজার করতে আসা মানুষের দুর্ভোগের শেষ নেই। এমনই অবস্থা মিরপুর 11 নম্বর কাঁচা বাজার এলাকায়। সিটি কর্পোরেশন বলছে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেবে তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। 7 থেকে 8 ফুট উচ্চতার মাটির স্তূপের এই দৃশ্য মিরপুর কাঁচাবাজারের একমাত্র রাস্তার। মিরপুরের অন্যতম জনবহুল স্থান এটি। প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত এই বাজারে। কাজ শুরুর পর গত 1 মাস ধরে লাপাত্তা ঠিকাদার। কাঁচাবাজারের প্রবেশের একমাত্র সড়কটি এভাবে কেটে রাখায় দিনের পর দিন ব্যবসায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। বেচা বিক্রি অনেকই খারাপ হইতেছে। কাস্টমার একবার আসলে আর দ্বিতীয়বার এদিকে আসে না। তারপরে এদিকে দেখা যাচ্ছে আমাদের এখানে যে মাটিগুলো আছে উঠায় রাখছে, মাটির মধ্যে অনেক গাছ গজে যাইতেছে। আবার অনেকে পুঁইশাক লাগিয়ে দিছে যে আমরা পুঁইশাক খাবো, এখানে আর রাস্তা মনে হবে না। রাস্তা খোলার আগে প্রায় 60-70 হাজার টাকা পার ডে আমাদের বিক্রি হইতো, এখন 15-20 হাজার টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে। এক সাইড ক্লিয়ার করে ওরা আরেক সাইড করলে ভালো হইতো, কিন্তু ওরা না, এই সাইডে পেন্ডিং, আরেক সাইডে ওরা কাজ করতেছে। কিন্তু এইভাবে ওরা 1 মাসের উপরে হয়ে গেছে এটা। এই রাস্তাটা কাটার আগে অবশ্যই একটা দরকার ছিল, বিকল্প কোনো রাস্তার দরকার ছিল। এই মাটির উপর থেকে মুরব্বী মানুষ তো জীবনে আসা যাওয়া করতে পারবে না, এটা অসম্ভব, করতেই পারবে না। এটার জন্য আমরা একটু জায়গা করছি। তারপরে মনে করেন মোড়ের ভিতরে যে এমনি একটা ঢাকনা খোলা, এই খোলা অবস্থাতে আমরা আরও মরণ। ওই আমার দোকানের মাটি ফালাইয়া দোকান শুদ্ধ ভরে থুয়ে গেছে, এই মাটি প্রসাদ ফালাইতে এসছে। ক্রেতা এবং এলাকাবাসী ব্যবহার করতে পারছেন না এই সড়ক। ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে যে পিট তৈরি হয়েছে সেগুলো উন্মুক্ত থাকায় প্রতিদিনই রাস্তায় ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা অনেক দিন এরকম অবস্থায় ছিল এবং এখানে চলাচল করা যায় না বৃষ্টি হলে পরে। যখন বাজার করে তখন কিন্তু 2 হাত প্রচুর লোড থাকে। সো একটা অন্তত 500 যদি থাকতো যে অন্তত একটা রিক্সা যাতায়াত করতে পারে, এটা খুব ভালো হতো আর কি। মালটাল নেওয়া কষ্ট, আগে সুবিধা ছিল, এখন অসুবিধা। এখন যাইতেও কষ্ট, আসা যাওয়া কষ্ট, যাওয়া কষ্ট। এখন ক্যারিং খরচ বেশি, কস্টিং বেশি। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিদর্শন শেষে খুব দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ওখানে কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না, ওখানে পিটগুলো উঁচুতে বসানো হয়েছে। তা এইগুলো নিয়ে আমি ভিজিট করব এবং ভিজিট করে এর যথাযোগ্য যে ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের প্রকৌশলী শাখা থেকে প্রকৌশলী নিয়ে আমি এটার কার্যক্রম নিব। কাজের মান নিয়ে আছে প্রশ্ন। যে পাইপ দিয়ে পানি প্রবাহ হবে তার মাঝ বরাবর রাখা হয়েছে গ্যাস ও পানির লাইনও, যা পানির প্রবাহকে বাধাগ্রস্ত করবে। পরিবর্তন, সংস্কার, উন্নয়ন সব জায়গাতেই দরকার। মিরপুর 11 নম্বর কাঁচা বাজারের যেই উন্নয়ন হচ্ছে তাতে এই এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। অচিরেই এই দুর্ভোগ থেকে রেহাই পেতে চান এলাকার বাসিন্দারা। সুমন মাহমুদ, 71, ঢাকা। নানা সংকটের মাঝেও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থাগুলো ফিরতে শুরু করেছে। চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ার চালু হয়েছে। আগামী 26 অক্টোবর থেকে আরব আমিরাতের ফ্লাই দুবাই চালুর পর এবার ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিদেশি বিমান সংস্থা। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। অর্থনৈতিক মন্দা এবং দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের 1 সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এর আগেও বন্ধ হয়ে যায় আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হওয়া এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বিদেশি এয়ারলাইন্সগুলোর আগ্রহ হারাচ্ছে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রী পরিবহন যেহেতু বাড়তেছে, কাজে ফ্লাইট সংখ্যাও আমাদের বাড়াতে হবে। আর এই ক্ষেত্রে বাড়াতে গেলে আমাদের যেটা মেইন সমস্যা, এটা গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ, যেটা ভারত এবং পাকিস্তানে যে গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ অনেক কম, সেই তুলনায় কিন্তু চট্টগ্রামে আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ অনেক বেশি। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। গত 18 সেপ্টেম্বর থেকে সালাম এয়ারের চট্টগ্রাম মাস্কাট রুটে নতুন আরেকটি ফ্লাইট চালু হয়েছে। বর্তমানে এই রুটে সপ্তাহে তাদের 2টি ফ্লাইট চালু ছিল, এখন থেকে সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল করবে।
ওমানের যে সালাম এয়ার আছে তারা হয়তোবা এই মাস থেকে একটা এক্সট্রা ফ্লাইট অপারেট করছে। আর আমাদের অক্টোবর মাসে 26শে অক্টোবর থেকে আমাদের যে ফ্লাই দুবাই যেটা বন্ধ হয়ে গিয়েছিল তারা নতুন করে ফ্লাইট চালু করবে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 15 থেকে 17 লাখ যাত্রী পরিবহন হলেও বোর্ডিং ব্রিজ এবং লাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে মাত্র 2টি করে, তাও আবার চাহিদার তুলনায় একেবারে কম। তবুও যাত্রী সেবা নিশ্চিত করায় এই বিমানবন্দর দিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী ওঠানামা এবং ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পেছনে আমাদের এয়ারপোর্টের যেই বিশৃঙ্খলাগুলো ছিল সেগুলোকে আমরা শৃঙ্খলায় ফিরিয়ে এনেছি। পাশাপাশি হচ্ছে এয়ারপোর্টের যাত্রী সেবার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা প্রয়োজন এগুলো বাড়ার মাধ্যমে মূলত যাত্রী সেবা এবং ফ্লাইট সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে আমি মনে করি। নানামুখী সংকট সত্ত্বেও চলতি বছরের জুন পর্যন্ত 4,610টি আন্তর্জাতিক ফ্লাইটে 3,92,000 এবং 6,690টি অভ্যন্তরীণ ফ্লাইটে 3,23,000 যাত্রী পরিবহন করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। পিন্টু হাজং, ৭১। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি ক্রীড়াকে গণতন্ত্রায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি দেশের জন্য ক্রীড়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। সকালে জিয়া সুইমিং কার্নিভালে এসব কথা বলেন আমির খসরু। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া উদ্যানের লেকে প্রথমবারের মতো এই সুইমিং কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে 5টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের অন্তত 117 অংশ নিয়েছেন। সাঁতারের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এবং মানুষকে সুস্থ রাখতে আয়োজকরা জানান শারীরিক ও মানসিকভাবে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে সাঁতারের ভূমিকা অনেক। তাছাড়া এটি জীবন রক্ষাকারী একটি দক্ষতা, তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।